নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রাথমিক ইন্টারভিউকে সামনে রেখে যে নতুন সিরিজটা আমি শুরু করেছিলাম, আজ সেখানে আমরা পড়ব স্টেট এডুকেশনাল পলিসি অর্থাৎ রাজ্য শিক্ষানীতি। ভীষণ গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রেসপেক্টিভ এবং অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে স্টেট এডুকেশনাল পলিসিটা জেনে যাবে। তো চলো শুরু করি। আমরা শুরুটা করব ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে। এই ন্যাশনাল এডুকেশন পলিসির দরকার কেন পড়েছিল? আমাদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য। পাঠ্যপুস্তক, পাঠ্যক্রমের ধারণা, মূল্যায়ন পদ্ধতি, বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি প্রয়োজন পড়েছিল। তো আমাদের প্রথম জাতীয় শিক্ষানীতি হয় 1968-তে, তারপর 1986 এবং দীর্ঘ 34 বছর পর 2020 সালে তৃতীয় জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষে আসে। কিন্তু তারপরে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য শিক্ষানীতির ঘোষণা করেন। কেন করেছিল? তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা যাতে আরো দৃঢ়তর করা যায়, তার জন্যই কিন্তু এই স্টেট এডুকেশন পলিসি বা এসইপি পশ্চিমবঙ্গে আসে। এবার আমরা এই এসিপি তাহলে কেন এলো? আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণা হওয়ার পর কিছু ক্ষেত্রে সামঞ্জস্য রাখা হলো এবং কিছু ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সমস্যা দেখা গেল। যে জায়গাগুলো সমস্যা দেখা গেল সেই জায়গাগুলোকে কিছুটা পরিবর্তন, কিছুটা জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় শিক্ষানীতির পরিবর্তে রাজ্য শিক্ষানীতি ঘোষণা করলেন। ন্যাশনাল এডুকেশন পলিসির কিছু অংশের বিরোধিতা, কিছু অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরির লক্ষ্যে রাজ্য শিক্ষানীতি গ্রহণ করা হলো। কি করা হলো? 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে কি কি পরিবর্তন আনা হলো সেটা একটুখানি শর্টে বলি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এখানে বৃত্তিমূলক শিক্ষার উপর প্রধানত জোর দেওয়া হয়েছিল। আর কি করা হয়েছিল? বিদ্যালয়ের কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়, যেখানে আমরা 10+2 অর্থাৎ 10 বছর মাধ্যমিক, 2 বছর উচ্চ মাধ্যমিক ছিল, সেটাকে পরিবর্তন করে 5+3+3+4 করা হলো। অর্থাৎ প্রথম 5 বছর সেখানে দেখা যাচ্ছে প্রি প্রাইমারি আইসিডিএস সেন্টার এবং ক্লাস 1-2, তারপরে 3 বছর হচ্ছে ক্লাস 3 থেকে 5, তারপরে 3 বছর হচ্ছে 6 থেকে 8, তারপরে 4 বছর হচ্ছে 9, 10, 11, 12। এবং আর কি চিন্তা ভাবনা করা হলো যে 3 থেকে 18 বছরের সমস্ত ছাত্রছাত্রীদের এই শিক্ষার আওতায় আনা হলো। রাষ্ট্রীয় শিক্ষায়ক গঠন করা হলো, যার নেতৃত্বে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। ডিজিটাল এডুকেশনের উপর জোর দেওয়া হলো, যেখানে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা থাকবে, ই লার্নিং এর ব্যবস্থা থাকবে। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম কি বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হলো। ক্লাস 1 এর ক্ষেত্রে বলা হলো যে পিপি তো খেলার ছলে পড়বেই, তার সাথে সাথে ক্লাস 1 এও প্রথম 3 মাস বাচ্চাদেরকে খেলার ছলে শেখাতে। আমরা কি দেখলাম? সংস্কৃত ভাষার উপর গুরুত্ব বৃদ্ধি করা হলো, ত্রিভাষা সূত্র। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখলাম? উচ্চশিক্ষার ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম আনা হলো, কলেজগুলো অনলাইন প্রোগ্রামে কাজ করবে। স্নাতকের ক্ষেত্রে 3 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হলো এবং ইকো ক্লাব, স্পোর্টস ক্লাব, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠনের কথা বলা হলো। ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল ল্যাবের ব্যবস্থার কথা বলা হলো, যাতে টোটাল সিস্টেমটা অনলাইনে ব্যবস্থাটা করা যায়। তারপরেও কেন এই যে স্টেট এডুকেশন পলিসির প্রয়োজন পড়লো, মানে এত কিছু করার পরেও কেন স্টেট এডুকেশন পলিসির প্রয়োজন পড়লো, এবার আমরা সেটা পড়বো। রাজ্যের নিজস্ব ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আঞ্চলিক প্রয়োজন অনুযায়ী যাতে শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম নির্বাচন করতে পারে। প্রথমত হচ্ছে স্টেট এডুকেশন পলিসি গঠন করার জন্য কাঠামোগত পরিবর্তন, মানে 5+3+3+4 যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে, তার পরিবর্তে কি করা হলো? 5+4+2+2, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত একটা স্তর থাকবে, ক্লাস 5 থেকে 8 আপার প্রাইমারি লেভেল, তারপর 9, 10, 11, 12 এরকম একটা স্তর নির্বাচন করা হলো। আর কি করা হলো? এবং বলা হলো যে শিক্ষা, আমরা সবসময় জানি আমাদের সংবিধান যখন রচনা হয়েছিল, সেই সংবিধান রচনার সময়তে রাজ্যের কিছু অধিকার দেওয়া হয়, কেন্দ্রের কিছু অধিকার দেওয়া হয়, যেখানে তারা বিভিন্ন আইন প্রণয়ন করতে পারবে, বিভিন্ন রকম পলিসি তারা গ্রহণ করতে পারবে। যেহেতু শিক্ষাটা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় রয়েছে, তাই সেই হিসাবে কেন্দ্রীয় সরকার যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি নিতে পারে,
তেমনি রাজ্যও একটা স্বতন্ত্র শিক্ষানীতি গ্রহণ করতেই পারে। তো সেই হিসাবে আমরা স্টেট এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গ সরকার নিল। পশ্চিমবঙ্গে বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, মানে এই এডুকেশন পলিসিতে বলা হলো, স্টেট এডুকেশন পলিসিতে, যে বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব আরোপ। অন্য মাধ্যমে যে বেসরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেক্ষেত্রেও বাংলা ভাষাকে পড়াতেই হবে বা বাংলা ভাষাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হলো। আর কি হলো, আর রাজ্য সরকার আশঙ্কা করলো যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা কি করতে পারে, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের পথে ঠেলে দিতে পারে। তাই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় যাতে বেসরকারীকরণ না হয় সেই কারণের জন্য স্টেট এডুকেশনাল পলিসি 2023 নিয়ে এলো। ক্লাস 8 থেকেই সেমিস্টার সিস্টেম চালু হবে আস্তে আস্তে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে এই যে সেমিস্টার সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারে, মানে ভবিষ্যতের জন্য ছাত্রছাত্রীদেরকে তৈরি করার, এই সমস্ত কারণের জন্য স্টেট এডুকেশন পলিসি গ্রহণ করা হলো। এবার আমরা বলি, এই যে স্টেট এডুকেশন পলিসিটা গ্রহণ করলো সেটা তো একদিনে হয়নি, বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে নিশ্চয়ই করতে হয়েছে। সেখানে কি কি নিয়ম মানা হয়েছে, কোন কোন দপ্তর কিভাবে কাজ করেছে, সেটা আমরা এবার বলবো। প্রথমত হচ্ছে, এই যে স্টেট এডুকেশন পলিসি গঠনের কথা হলো প্রথমে 2022 সালে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হলো। 10 জন সদস্যকে নিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হলো, এবং সেই বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন ডক্টর পবিত্র সরকার। এবং শুধু ডক্টর পবিত্র সরকারই ছিলেন না, তার সাথে গায়ত্রী চক্রবর্তী, সুগত বসু, শিক্ষাবিদ সুরঞ্জন দাস প্রমুখ বিশিষ্ট মানুষজন সেই উচ্চশিক্ষা দপ্তর বিশেষজ্ঞ কমিটি তৈরির কথা চিন্তা ভাবনা করেছিল এবং বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, এবং সেখানে তাদের সুপারিশের ভিত্তিতে একটা খসড়া তৈরি হয়। শুধু খসড়া তৈরি করলেই তো হবে না, খসড়াটাকে ক্যাবিনেটে আমাদের উপস্থাপন করতে হবে এবং তারও একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে আমাদের করতে হবে। কারণ আমরা সকলেই জানি যে আমাদের আইন প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন মানুষের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত নীতি প্রণয়ন, আমাদের দেশ কিভাবে চলবে সেটা ঠিক করে আমাদের সেন্ট্রালের যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, বা আমাদের ওখানকার যে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন যে ক্যাবিনেটটা রয়েছে সেই ক্যাবিনেট। আর রাজ্য সরকারের ক্ষেত্রে নীতি প্রণয়নের সমস্ত সিদ্ধান্তই রয়েছে চিফ মিনিস্টার সহ ওনার ক্যাবিনেটের উপর। সুতরাং এই যে খসড়াটা তৈরি করা হলো, সেই খসড়াটা আমাদের কোথায় নিয়ে যেতে হবে, ক্যাবিনেটে নিয়ে যেতে হবে, এবং সেই ক্যাবিনেটে নিয়ে যাওয়ার জন্য কতগুলো ধাপ রয়েছে, সেটা কি কি। প্রথমত হচ্ছে যে খসড়া তৈরি করা হলো, এবং এই যে এই স্টেট এডুকেশনাল পলিসিটা বাস্তবায়নের প্রধান ভূমিকা কারা নিল, স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চ শিক্ষা দপ্তর প্রধান ভূমিকা পালন করলো এই যে স্টেট এডুকেশন পলিসি নিয়ে আসা। এরপর এরা কোথায় চলে এলো, ওয়েস্ট বেঙ্গল ল ডিপার্টমেন্টে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে আইনি বিভাগ রয়েছে, আইনি দপ্তর রয়েছে, সেখানে এলো, এবং সেখানে এই যে খসড়াটা তৈরি হয়েছে তার বিভিন্ন আইনি দিকগুলো পর্যালোচনা করা হলো। তারপর এটা চলে এলো ওয়েস্ট বেঙ্গলেরই ফিনান্স ডিপার্টমেন্টে। আমরা জানি যে কোনো কিছুর জন্য আমাদের আর্থিক সহায়তা প্রয়োজন, এবং আর্থিক সহায়তা দেয় আমাদের অর্থ দপ্তর। সেটাকে ইমপ্লিমেন্টেশন কি হবে সেই সমস্ত দিকটা পর্যালোচনা করেন হচ্ছে অর্থ দপ্তর। তাহলে তারপর সেটা চলে এলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে, এবং সেখানে অর্থ দপ্তর তার আর্থিকভাবে তার সম্মতি দিল। তারপর সেখানে সেটা চলে গেল স্টেট ক্যাবিনেটে। ক্যাবিনেটে কারা থাকেন, স্টেট ক্যাবিনেটে হচ্ছে চিফ মিনিস্টারের আন্ডারে তার মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ যারা রয়েছেন তারা থাকেন। এই স্টেট ক্যাবিনেটে গিয়ে এসইপি 2023 চূড়ান্ত অনুমোদন পেল। কবে, এটা হচ্ছে 7 অগস্ট 2023, এবং 7 অগস্ট 2023-এ এটা অনুমোদন পাওয়ার পর 9 সেপ্টেম্বর এর নোটিফিকেশন হলো যে পশ্চিমবঙ্গে স্টেট এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন করা হবে। এই হচ্ছে আমার জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কেন এসিপি গ্রহণ করা হলো, এবং এসিপির যে ইতিহাসটা সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা কি কি সংস্কার নেওয়া হলো সেটা দেখবো, আর এর লক্ষ্যটা কি ছিল সেটা দেখবো। প্রথমে আমরা লক্ষ্যগুলো দেখে নিই। রাজ্যের স্বতন্ত্রতা বজায় রেখে শিক্ষার মান উন্নয়ন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম স্বতন্ত্র শিক্ষানীতি। ত্রিভাষার ওপর জোর দেওয়া। ত্রিভাষা মানে কি, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তাকে বাংলা পড়তে হবে, মানে বাংলা মানে বলতে পশ্চিমবঙ্গে যেহেতু বেশিরভাগ মানুষই বাংলা, মানে এখানে আঞ্চলিক ভাষাই বাংলা,
তো সুতরাং বাংলা পড়তে হবে। দ্বিতীয়ত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তাকে ইংরাজি পড়তে হবে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যাকে হিন্দি, সংস্কৃত, তেলেগু, তামিল, উড়িয়া বিভিন্ন ভাষা রয়েছে সেগুলো তার শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো ভাষাকে তারা নির্বাচন করতে পারে। মানে ত্রিভাষার উপর জোর দেওয়া হলো, সেখানে 3টে ভাষাকে শিখতে হবে। আর কি বলা হলো, মাধ্যমিক এবং এইচএস এর ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও 100% করার কথা বলা হলো। সমস্ত শিশুরা যেন বিদ্যালয়মুখী হয় এবং শিক্ষাটা লাভ করে। আর কি বলা হলো, ক্লাস 3তে যখন বাচ্চাটা পড়বে তখন 100% তার সাক্ষরতা, মানে সে নিজের সইটা নিজে করতে পারবে এবং সংখ্যা জ্ঞান তার নিশ্চিত করতে হবে। ক্লাস 8 থেকেই 12 পর্যন্ত সেমিস্টার সিস্টেম ধাপে ধাপে চালু করতে হবে। মাধ্যমিক এবং এইচএস এর পর 50% ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক শিক্ষায় যাতে আগ্রহী হয়। বৃত্তিমূলক শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা, যেটা ভোকেশনাল ট্রেনিং। বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহী হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের বিভিন্ন কারিগরি শিক্ষার প্রতিও যেন আগ্রহ দেখা যায়, বা হাতে কলমে তারা যাতে কিছু শিখতে পারে সেই বিষয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে স্টেট এডুকেশন পলিসির লক্ষ্যগুলো ছিল। আর একটা জিনিস সেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের যেমন ন্যাশনাল এডুকেশন পলিসিটা 2040 সালকে সামনে রেখে আমরা সমস্ত নীতি প্রণয়নগুলো করেছিলাম, ঠিক সেরকম স্টেট এডুকেশন পলিসির ক্ষেত্রে 2035 সালের কথা বলা হয়। মানে এখানে 2035 সালকে লক্ষ্যমাত্রা ধরে এই স্টেট এডুকেশন পলিসিটা তৈরি করা হয়েছে। এবার আমরা এই স্টেট এডুকেশনাল পলিসির যে সংস্কারগুলো নিয়ে এসেছে সেই সংস্কারগুলো করব। কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ 5+3+3+4 এর পরিবর্তে কি করা হলো 5+4+2+2। এবার এইটা আমি তোমাদেরকে একটুখানি শর্টে বলে দিই। এই 5 মানে হচ্ছে কি বলা হয়েছিল, আইসিডিএস সেন্টারে 2 বছর থাকবে, তারপর প্রি প্রাইমারি, তার সাথে ক্লাস 1 আর 2। এই 3-এ বলা হয়েছিল ক্লাস 3 থেকে ক্লাস 5। এই 3-এ হচ্ছে ক্লাস 6 থেকে 8। আর এই 4-এ বলা হয়েছিল 9, 10 আর 11, 12। অর্থাৎ মাধ্যমিক থাকবে না 9, 10, 11, 12 4 বছরের তাকে ধরা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে স্টেট এডুকেশন পলিসিতে যে সংস্কারটা আনলো সেটা হচ্ছে কি বলছে, এই যে 5 মানে এখানেও প্রথম স্তরটাকে আমরা বলবো ফাউন্ডেশনাল স্তর, সেটাকে বা ফাউন্ডেশনাল স্টেজ, সেখানে আমরা কি বলবো, প্রি প্রাইমারি থেকে ক্লাস 4। এবার এখানে সংযোজন হচ্ছে আইসিডিএস সেন্টারটা থাকবে, সে আইসিডিএস সেন্টারে 2 বছর থাকবে, তারপর প্রি প্রাইমারিতে সে 1 বছর থাকবে, এবং তারপর ক্লাস 4 পর্যন্ত সে পড়াশোনা করবে। এবং প্রথমেই যে আইসিডিএস সেন্টারই হোক বা প্রি প্রাইমারি হোক, এখানে শিক্ষাটা কেমন হবে, খেলার ছলে শিক্ষা, মানে আস্তে আস্তে বাচ্চারা খেলার ছলে শিখবে। তাহলে এটা যেটা ক্লাস 2 পর্যন্ত ছিল সেটাকে করা হলো ক্লাস 4। তারপরে 4 এর তারপরটা কি, তারপর হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 8, এটা একটা করা হলো। তারপরে 2-এ বলছে মাধ্যমিক, যেটা হচ্ছে ক্লাস 9, 10, অর্থাৎ মাধ্যমিক থাকছে। আর এইচএসটা করা হলো, আর 2 বছর হচ্ছে ক্লাস 11, 12। কিন্তু এখানে কি করা হলো, সেমিস্টার সিস্টেম অলরেডি চালু করে দেওয়া হলো। এখানে বলা হলো 11, 12 এর ক্ষেত্রে মোট 4টে সেমিস্টার হবে। এই 4টে সেমিস্টারের মধ্যে আর একটা বিষয় কিন্তু এই শিক্ষানীতিতে জোর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যার পরিবর্তে, মানে এতদিন ধরে ছেলেমেয়েরা কিরকম পড়ে আসতো যে 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি কতগুলো বড় প্রশ্ন পড়ে গেলে সেটাই এলো, তুমি গিয়ে উত্তর লিখে দিয়ে চলে এলে। 5 নাম্বার একটা প্রশ্ন লিখতে, মানে আমাদের মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হতো, তখন আমরা মুখস্থ করে যেতাম, উত্তর লিখতাম, অর্থাৎ পুঁথিগত বিদ্যা, মানে আমরা যেটুকু পড়তাম সেটুকুই শিখতাম। কিন্তু এখন বলছে না, আমাদের শুধু পুঁথিগত বিদ্যার উপর জোর দিলে হবে না, আমাদের তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম বিশ্লেষণ ধর্মী চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আমরা যেটা পড়বো প্রত্যেকটা লাইন পড়বো, প্রত্যেকটা লাইন থেকে যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে, বা প্রত্যেকটা লাইন থেকে সেটা যে বোঝা, যে টপিকটা আমি পড়ছি সেটাকে আমাকে বুঝে পড়তে হবে, যাতে এই ধরনের প্রশ্ন এলে, এমসিকিউ টাইপ প্রশ্ন এলে
সেটা আমরা উত্তর দিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীকালে যখন সেই বাচ্চাটা কম্পিটিটিভ এক্সামে যাবে, সেখানে যখন এমসিকিউ সলভ করবে, তখন তার যাতে কোনো অসুবিধে না হয়। তাহলে এই যে 4টে সেমিস্টার করা হলো, তার মধ্যে একটা করা হলো ক্লাস 11 এর ক্ষেত্রে আমি বলি, প্রথম যে সেমিস্টার 1টা হবে সেটা হবে এমসিকিউ টাইপ, আর সেমিস্টার 2টা হবে ডেসক্রিপটিভ। এবং বলা হলো যে এমসিকিউ টাইপ যেটা সেমিস্টার 1 হবে সেটা মোটামুটি নভেম্বরের নাগাদ হবে, আর সেমিস্টার 2টা হবে মার্চ নাগাদ। এবার সেমিস্টার 3 4 সেটাও সেই একই সিস্টেমে হবে, প্রথমটা হবে এমসিকিউ, তারপরটা হবে ডেসক্রিপটিভ। এটা করার কারণ কি হলো, এটা কেন করা হলো, আমরা যেমন 9 10 একসাথে মাধ্যমিক দিয়েছি, আমাদের পর আমার ভাইরা যখন পড়াশোনা করেছে তখন কিন্তু 9 এ আলাদা পড়তে হয়েছে, 10 এ একটা, 10 এই মাধ্যমিক হয়েছে। তার মানে কি আস্তে আস্তে পড়ার চাপটা কমছে। 11 12 একসাথে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক হয়নি, কিন্তু আমাদের আগে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু 11 12 মিলিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমরা শুধু 12টা নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছি। কিন্তু এখন কি করেছে, এখন আবার 6 মাসের কোর্স করে দেওয়া হচ্ছে। তার কারণ কি, এক হচ্ছে শিক্ষার বোঝা কমানো এবং ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ আমরা তখন অপেক্ষা করতাম বছরে একদিন একটা পরীক্ষা হবে, এক গোটা বছর আমাদের পড়াশোনা করতে হবে, সেটাকে চালিয়ে যেতে হবে, তারপরে বছরের শেষে একটা পরীক্ষা দেবো, দিয়ে নতুন ক্লাসে উঠবো। আর এখন এই যে 6 মাস করার পর কি হচ্ছে, আমি 6 মাসে অল্প একটু পড়লাম, সেটা থেকে আমার পরীক্ষা হলো, আবার আমি পরের 6 মাস আমি পড়লাম, সেটা থেকে আমার পরীক্ষা হলো। মানে এই যে ধারাবাহিকতাটা বজায় থাকলো, কন্টিনিউয়াস একটা প্রসেসে চললো আমাদের পড়াশোনাটা, আমরা কোনো সময় পড়াশোনার গ্যাপ দিলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পড়ার বোঝাটা কমলো, যেটা আমাকে 11 12 একসাথে দিতে হতো, তারপর আমরা শুধু 12 একসাথে দিয়েছি, এখন আবার সেটারও দুটো ভাগ হয়ে গেছে। তার মানে আস্তে আস্তে আমার পড়ার বোঝা কমছে, আমি আরো বেশি করে শিখতে পারছি, এবং শুধুমাত্র আমার পুঁথিগত বিদ্যাই হচ্ছে না, আমি সেখানে আমার অন্যান্য বিকাশগুলো হচ্ছে, আমার চারিত্রিক বিকাশ হচ্ছে, আমার সাংস্কৃতিক বিকাশ, মনোভাবের বিকাশ হচ্ছে, আমার মানবিক দিকের বিকাশ হচ্ছে, আমার সামাজিকতা গড়ে উঠছে, এগুলো হচ্ছে। বাংলা ভাষায় বিশেষ গুরুত্ব আরোপ, অর্থাৎ বেসরকারি যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেখানে বলা হলো যে না, বাংলা ভাষাতেও তার পাঠ্যক্রম থাকবে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে ম্যান্ডেটরি করতে হবে। আর কি, ত্রিভাষা ওপর জোর দেওয়া হলো, অর্থাৎ বাংলা, ইংরাজি এবং নিজের পছন্দ মতো ছাত্রছাত্রীরা একটা তৃতীয় ভাষা নির্বাচন করতে পারে, সেটা হিন্দি হতে পারে, সংস্কৃত হতে পারে, তামিল হতে পারে, তেলেগু হতে পারে, এইসব। তাহলে ত্রিভাষা ত্রিভাষা সূত্র কার্যকর করতে হবে। অর্থাৎ যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা বাংলা শিখবে, ইংরেজি শিখবে, এবং তার সাথে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সে হিন্দি, সংস্কৃত শিখতে পারে। আর যেখানে বেসরকারি বিদ্যালয়গুলো রয়েছে, যেখানে অন্য মিডিয়ামে পড়ানো হয়, সেক্ষেত্রে বাংলা ভাষাকে দ্বিতীয় অথবা তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে বাচ্চাদেরকে শেখাতে হবে। ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষা, ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করার জন্য বা ডিজিটাল এডুকেশনের ওপর জোর দেওয়া হলো। এবার ডিজিটাল এডুকেশনের ওপর জোর দেওয়ার জন্য কি করা হলো, তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্প শুরু করা হলো, যে প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ট্যাব বা ফোন বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন, যাতে তারা অনলাইনের মাধ্যমে শিক্ষালাভ করতে পারে। ক্লাস 9, আর এই যে বাংলা ভাষার উপর গুরুত্ব, ত্রিভাষা সূত্র, এগুলো সবে করা হয়েছিল ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, এবং পরবর্তীকালে সেটা বলা হয় 9 10 11 12 এর ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইন পাঠ্যক্রমের ওপর জোর দেওয়া হলো, এবং সেখানে ডিজিটাল লাইব্রেরি তৈরির কথা বলা হলো। শুধুমাত্র যে ডিজিটাল লাইব্রেরি থাকবে তা নয়, ডিজিটাল লাইব্রেরির সাথে সাথে ডিজিটাল ল্যাবের ব্যবস্থা রাখা হবে, অনলাইনে শিক্ষালাভ করতে পারবে। আর কি বলা হলো, এখানেও 3 থেকে 18 বছরের সমস্ত শিশুদেরকে কভার করা হলো, 3 থেকে 18 বছরের সমস্ত শিশুরা এই শিক্ষানীতির আওতায় থাকবে। আর বলা হলো ছাত্রছাত্রীদের জন্য একটা ইউনিক আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, বা চিপযুক্ত মেমোরি কার্ড থাকবে। সেই মেমোরি কার্ডে সেই শিক্ষার্থীর শিক্ষার মানে একদম শিক্ষার সমস্ত রেকর্ড, সকল রেকর্ড সেখানে নথিভুক্ত। ইন্টার্নশিপের ওপর জোর দেওয়া হলো, অর্থাৎ তাদেরকে সামার প্রজেক্ট বা হাতে কলমে শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হলো। তাহলে বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর।
উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিস্টার সিস্টেম চালুর কথা বলা হলো, যে ক্লাস 8 থেকে এই সেমিস্টার সিস্টেমটা চালু করা হবে আস্তে আস্তে ধাপে ধাপে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হলো অনার্স কোর্স বা গ্র্যাজুয়েশনের যে কোর্স ছিল সেই কোর্সটা আগে ছিল 3 বছরের, আর এখানে বলা হলো যে ছাত্রছাত্রীরা চাইলে 3 বছরের কোর্সও করতে পারবে এবং তারা চাইলে 4 বছরের কোর্সও করতে পারবে, এবং 4 বছরের অনার্স কোর্সের শেষে তারা শেষ বছরটায় সরাসরি পিএইচডি করার সুযোগ তারা পাবে। আর যাদের ক্ষেত্রে 3 বছরের তারা কোর্স করবে সেক্ষেত্রে তখন স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্সটা হবে 2 বছরের, আর যারা 4 বছরের কোর্স করবে তাদের ক্ষেত্রে মাস্টার্সটা হবে 1 বছরের। অনলাইন শিক্ষার ওপর জোর দেওয়া হলো, অর্থাৎ কলেজগুলো অনলাইন সিস্টেম, ডিস্টেন্স এডুকেশন এগুলো চালু করতে হবে। ক্লাসরুমের ক্ষেত্রে এটা এখানে একটা বলিনি, এখানে তোমরা যে মডেল ক্লাসরুম অর্থাৎ কম্পিউটার বা প্রজেক্টরের মাধ্যমে যে পড়াশোনা অর্থাৎ মডেল ক্লাসরুম তৈরির কথা বলা হলো। আচ্ছা, এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন সিস্টেমে পড়াশোনার সিস্টেম রাখতে হবে, ডিস্টেন্স এডুকেশনের ব্যবস্থা করতে হবে, এবং এখানেও বলা হলো বাংলা ইংলিশ বাধ্যতামূলক করা হলো। এই যে বলা হচ্ছিল যে অনলাইন 4 বছর কোর্সের শেষ বছরে পিএইচডি করার সুযোগ পাবে কারা, যারা টোটাল যে সেমিস্টার সিস্টেম রয়েছে কলেজের ক্ষেত্রে, যে টোটাল 8টা সেমিস্টার, তার মধ্যে প্রথম 6টি সেমিস্টারে যারা 75%-এর ওপর নাম্বার পাবে তারা সরাসরি গবেষণা অর্থাৎ পিএইচডি করার সুযোগ পাবে 4th ইয়ারটায়। বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং এর ওপর জোর দেওয়া হলো। বৃত্তিমূলক শিক্ষাই জোর, মানে সরকারের মোটোই হচ্ছে হাতে কলমে কিছু শিখতে হবে, হাতে কলমে শিক্ষাটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এবার আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা আমি শর্টে বলছিলাম, যে আমাদের সেমিস্টার সিস্টেম করার সুবিধা কি। এই যে এত সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে, আগামী দিনে বলা হচ্ছে 9, 10, 11, 12-এও হয়তো 9, 10-এও হয়তো সেমিস্টার সিস্টেম চালু হবে। এই যে সেমিস্টার সিস্টেমের সুবিধা কি, এক হচ্ছে পাঠ্যক্রমের চাপ কমছে, মানসিক চাপ কমছে। পাঠ্যক্রমের চাপ কমছে মানে মানসিক চাপ কমছে, পড়াশোনার প্রতি ভীতি দূর হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে, ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে পড়াশোনা করছে। আর এই যে এমসিকিউর ফলে কি হচ্ছে, তারা কম্পিটিটিভ এক্সাম গুলো তারা ক্র্যাক করতে পারছে, তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং করার মতো একটা চিন্তা ভাবনা চলে আসছে। আর একটা হচ্ছে এই যে একটা সেমিস্টার ফেল করছে মানে সে সেই শিক্ষাবর্ষে কিন্তু সেই সেমিস্টারটাকে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে, মানে এমন নয় যে তাকে পুরো বইটাই আবার নতুন করে পড়তে হচ্ছে, 11, 12 পুরোটা পড়তে হচ্ছে, তা নয়। যে সেমিস্টারটা সে ফেল করছে তাকে সেই সেমিস্টারটা সে সেই বছরেই দেওয়ার সুযোগ পাচ্ছে এবং তার ঘাটতি সে মিটিয়ে নিতে পারছে। আর একটা কি, উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য থাকছে অবশ্যই সেমিস্টার সিস্টেম চালু করলে, কারণ পরবর্তীকালে যেভাবে আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে হয় বা ভবিষ্যতে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে একটা সামঞ্জস্য থাকছে, সেই কারণের জন্য এই এমসিকিউ সিস্টেমের কথা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের স্টেট এডুকেশনাল পলিসি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা সকলকে।